কবিতা রিলেটেড কিন্তু। আচ্ছা, প্রচন্ড সাউন্ড হচ্ছে। আমার কথাটা ছিল যে প্রতিটা কবিতার সাথে প্রতিটা কবিতা রিলেটেড, কারণ এই যে চাইল্ড, ল্যাম্প, এই চিমনি সুইপারের এখানে দেখবেন চাইল্ড আছে, এগুলো সবগুলাই একটা আরেকটার সাথে রিলেটেড। আমরা যদি দেখি যে এখানে ছোট্ট মেষ শাবককে আপনাকে তৈরি করতে বলছিলেন, অর্থাৎ স্পিকার একটা শিশু মেষ শাবকের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করছিল, সেখানে গান চলছিল মেষ শাবক নিয়ে প্রথম কবিতাটায়। তো দ্বিতীয় কবিতাটায় আমরা দেখছি যে এরপরে ওই শিশু আর স্পিকারের মধ্যে কথা হচ্ছে যে এই যে মেষ শাবক আছে, এই মেষ শাবক কিভাবে, এর উৎস কি, এই সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এটা কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে তার খাওয়ানো যে পদ্ধতি, এটা কিভাবে অর্জন করেছিল। তারপর মেষ শাবকের মধ্যে গানের মধ্যে বলছিল যে একটা উলের পোশাক, সুতা যে উল আছে এই একটা পোশাক পরানো ছিল, এবং বাঁশির যে সুর মেষ শাবকের গানটির, এর কমল যে কণ্ঠস্বর। পরবর্তী স্তরে স্পিকার তার নিজের প্রশ্নের উত্তেজনাপূর্ণ জবাব চেষ্টা করে। মেষ শাবক এমন একটি দ্বারা তৈরি করা হয়েছিল যিনি নিজেকে মেষ শাবক বলেছেন, যিনি তার কোমল সন্তানের সাথে এবং মেষ শাবকের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, আমি গত কবিতাটা বলিনি হয়তো, বা বলছিল আমার মনে পড়তেছে না। মেষ শাবকও কিন্তু জিসাস খ্রিস্টে ভাইয়া এটাও কি মেনশন করছে। প্যাস্টোরাল পোয়েম? মেষ শাবক, হ্যাঁ মনে হচ্ছে, আমি দেখতে হবে বা কবিতাটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, আমি অ্যানালাইসিসটা পর্যন্ত যাই, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর বলছে যে যিনি তার কোমল সন্তানের সাথে এবং মেষ শাবকের সাথে সাদৃশ্যপূর্ণ। কবিতাটি বাচ্চা ভেড়ার উপর দোয়া করার মাধ্যমে শেষ হয়। যদি আমরা অ্যানালাইসিস দেখি, প্রশ্ন উত্তর আকারে কবিতাটি একটা সন্তানের, মানে শিশু এদের নিয়ে একটা গান ছিল। প্রথম স্তরের গ্রামীণ বর্ণনামূলক, দ্বিতীয়টিতে বিমূর্ত আধ্যাত্মিক বিষয়গুলিতে আলোকপাত করা হয়েছে, এবং এতে ব্যাখ্যা উপমা রয়েছে। সন্তানের প্রশ্ন দুটি নিষ্পাপ এবং গভীর। প্রশ্নটি ছিল এরকম: আপনাকে কে করেছে? একটি সাধারণ প্রশ্ন, এবং তবু শিশুটি তার নিজস্ব উৎস এবং সৃষ্টির প্রকৃতি সম্পর্কে সমস্ত মানুষ যে গভীর এবং কালজয়ী প্রশ্নগুলির মধ্যে রয়েছে সেগুলিতে আলতো চাপ দিচ্ছে। মানে এখানকার ভাষাগুলো আমার কঠিন লাগতেছে। কবিতাটির অ্যাস্ট্রোস্ট্রফিক রূপটি নেভিটির প্রভাবকে অবদান করে রাখে। কোনো প্রাণীর সাথে একটি শিশুর সাথে কথা বলার পরিস্থিতি বিশ্বাসযোগ্য এবং কেবল সাহিত্যের দ্বন্দ্ব নয়। তবু তার নিজের প্রশ্নের উত্তর দিয়ে শিশু একটি কবিতায় প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিহত করে, এটি একটি অলঙ্কৃত একক হিসেবে রূপান্তরিত করে। উত্তরটি ধাঁধা বা ধাঁধা হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদিও এটি একটি সহজ প্লে, সন্তানের খেলা, এটি কবিতায় বিদ্রুপাত্মক জ্ঞান ও শৈল্পিকতার অন্তর্নিহিত বোধকে অবদান রাখে। সন্তানের উত্তরটি অবশ্য তার সহজ খ্রিস্টান বিশ্বাস এবং তার শিক্ষাগুলির নির্দোষ গ্রহণযোগ্যতার প্রতি তার আস্থা প্রকাশ করে। আমার মনে হচ্ছে আমি নিজেও এটা পড়ে এত ভাই কঠিন একটা ভাষা। কথা বলবো? জি, ভাইয়া ওই প্রথম যে আমরা কবিতাটা পড়লাম বা আজকে শেষ করলাম, সেই কবিতাতে একটা লাইন ছিল যে শিশুটি মেঘের উপর। আমার মনে হয় এই কবিতাটা ওই যে শিশু মেঘের উপরে, ওটাকে মেইনলি থিম বানিয়ে হয়তো করা, আমার যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ পুরোটাই। আচ্ছা, আমি আমার মতো করে বলি, এখানে কি থাকে থাকুক, আপনারা যদি মনে হয় পড়ে নেবেন। আমরা যে কবিতাটা দেখব সে কবিতাটা হচ্ছে এটা। কবিতাটায় প্রতিটি লাইনে 5টা করে ওয়ার্ড বা 5টা করে শব্দ দেওয়া আছে, দেখেন। অথবা প্রত্যেক স্তবকে 5টা করে যুগল লাইন দেওয়া আছে। অর্থাৎ এখানে যে রাইম স্কিমটা আছে এটা হচ্ছে এ বি এ এ বি বি টাইম স্কিম। দেখেন এ এ বি বি ডি ডি, মানে এ এ ফিট, মিট, বিবি, ডিলাইট, ব্রাইট, এ এ। আপনার রাইম স্কিম কিভাবে দেখছিলেন জানি না। এই 4টা লাইনের মধ্যে যদি দেখেন এ এ বি বি, আবার আমরা যদি 4টা লাইন দেখি এটা হবে এ এ বি বি, এরকম। তো এই জন্য বলা হচ্ছে যে এখানকার যে রাইম স্কিমটা আছে এটা এ এ বি বি এরকম ভাবে সম্পর্কিত আছে। আর এই ধরনের যে ছন্দ। ভাইয়া, ভাইয়া এ এ বি বি এগুলো একটু কাইন্ডলি আরেকটু ক্লিয়ার করাই দেন, ফার্স্ট ইয়ারে এগুলো আমার ক্লিয়ার হয় নাই। আচ্ছা, রাইম স্কিমের মধ্যে আপনি জাস্ট দেখবেন যে পুরা লাইনটার শেষের ওয়ার্ডটা,
শেষে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আপনি লক্ষ্য করবেন এর উচ্চারণটা, বিশেষ করে যেমন এটা উচ্চারণ হচ্ছে দি, দি, আর এটার উচ্চারণটা হচ্ছে দি। রাইম স্কিম আমরা বের করি এভাবে, আছে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ যদি একই হয় তাহলে সেটার আমরা নামকরণ করি এ বি সি ডি যে কোনো একটা দিয়ে। তাহলে আমরা প্রথম লাইনে যদি দেখি এটার উচ্চারণ দি, তারপরেরটাও দি, তারপর যদি এটাকে এ ধরি তাহলে দ্বিতীয়টাও এ হবে। আর তারপর তৃতীয় লাইনটা যদি দেখি উচ্চারণ হচ্ছে ফিট, তারপর চতুর্থ লাইনের উচ্চারণ হচ্ছে মিট। এই দুটোর উচ্চারণ দেখলে এই দুটোর উচ্চারণ একই, এজন্য এটাকে আমরা মেনশন করলাম বি, আর 4 নম্বর লাইনের শেষ অক্ষরটাকে মেনশন করলাম বি। তাহলে এ এ বি বি এই 4 লাইনের মধ্যে এটা হচ্ছে এ এ বি বি টাইম স্কিম। পরবর্তী যদি আমরা 4টা লাইন দেখি তাহলে এই 4টা লাইনের মধ্যে আমরা অবশ্যই দেখতে পাবো যে উচ্চারণগুলো দেখেন, ডিলাইট, ব্রাইট। হ্যাঁ, আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু পড়ছিলাম এটা এ বলছি, এটাও যখন এ বলবো তখন আমরা দেখবো যে এটার উচ্চারণের সাথে এটা উচ্চারণ মিল আছে কিনা। তো এখন যেহেতু সেকেন্ড ইয়ার অ্যাডভান্স হবেন তাহলে আপনাদেরকেও অ্যাডভান্স হইতে হবে, ফার্স্ট ইয়ারে এটা জানা উচিত ছিল, এখন জানি না আপনারা জানেন কিনা। এই 4টা লাইন যেমন এ এ বি বি, দ্বিতীয় স্ট্যান্সা যদি ধরি এটাকে এই 4টা লাইন, তাহলে এখানেও আপনি উচ্চারণ দেখেন, আমরা যদি বলি এটা সি তাহলে এটাও সি, এটা ডি তাহলে এটাও ডি। কিন্তু আমরা যেহেতু লাইনগুলা একই বা সিম্বলিজম যেগুলা মেনশন করতেছি সিকোয়েন্স একই, সেদিক থেকে আমরা এটাকেও এ বলতে পারি, ব্রাইটকেও এ বলতে পারি, ভয়েসকে বি বলতে পারি, রিজয়েসকে রি বলতে পারি, এইভাবে। তারপর এই 4টা লাইন যদি দেখেন এটা এখানে এই দুটার মধ্যে মানে এই দুটা লাইন দেখেন দি দি, তাহলে এটা এ এটাও এ। তৃতীয় স্ট্যান্সা যেটা আছে দি দি, নেম, নেম, লেম, মিল্ড, চাইল্ড, ল্যাম্প, নেম, দি দি। এই বিষয়গুলো ক্লিয়ার হবে অবশ্যই। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে যাই। এই সেকেন্ড স্ট্যান্ডাটায় যেহেতু 3টা ই আছে, দি দি, নেম, ল্যাম্প, তাহলে কি ওখানে প্রথম দুটো কি এ এ, এরপরে ওই যে নেম আর ল্যাম্প কি বি বি হবে? আচ্ছা, আমি এখানে বলি, আমরা এটাকে উচ্চারণ করি কি ল্যাম্প, ব উচ্চারণ করি শেষে, এটা উচ্চারণটা করা উচিত আমাদের ল্যাম্প, এখানে হ্যাঁ। লে মো লেম বা ও লেম। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞাসা করছি যে প্রথম ওইটা দিদিটা হচ্ছে এ এ, আর নিচে নেম আর ল্যাম্প ওইটা হচ্ছে বি বি। এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে নেম আর লেম উচ্চারণ হ্যাঁ, গুলো ওইটা দেখবেন, বিবি। হ্যাঁ বিবি, দি ওকে। দি, এ এ। যদি আমাদের কখনো মনে হয় যে আমি যদি উচ্চারণ করি লেম্প আর এটা হচ্ছে নেম, উচ্চারণ গুলো হ্যাঁ মিলতেছে না, হ্যাঁ। তাহলে ভাবতে হবে আমাদের উচ্চারণের সমস্যা আছে, এজন্য এটা ওকে। উচ্চারণ হবে নেম, এটা উচ্চারণ হবে লেম। আচ্ছা, নিচে যে মিল্ড আর চাইল্ড আছে, ওখানে কি আমরা আবার নতুন করে এ এ ধরবো? কোথায়? মিল্ড আর চাইল্ড ওই দুটি কি আবার এ এ ধরবো? যেহেতু আমরা বলতেছি যে আমাদের আইএমএস কি হচ্ছে এ এ বি বি, সেদিক ওকে। থেকে আমরা এই 4টার পরে আমরা আবার এখান থেকে আপনি এই যে একটু আগে বললাম যদি এটাকে এ ওকে, না ধরেন কোনো চারটার পরে সমস্যা নেই, আবার এ ফার্স্ট এ আপনি থেকে ধরবো। এটাকে সি ধরতে পারেন, সমস্যা নেই। ওকে। মিল্ড হলো আচ্ছা। সি, চাইল্ড হলো সি, লেম হচ্ছে ডি, নেম হচ্ছে ডি, কিন্তু সিকোয়েন্সটা দেখেন সি সি ডি ডি এ এ বি বি, এজন্য একবারে সংক্ষিপ্ত রূপে বা শর্ট করে লিখছে যে এ এ বি। এ এ বি বি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যদি কখনো এরকম আসে যে রাইম স্কিমটা ডিসকাশন বা অ্যানালাইসিস করে লিখতে বলে, তাহলে আপনি প্রথমে এরকম লিখতে পারেন যে এটা এ এ বি বি, তারপর সি সি ডি ডি। পুরো কবিতায় যে পুরো কবিতাটা যেতে একই সিকোয়েন্সে, তাহলে আমরা পুরো কবিতাটাকে বলতে পারি এ এ বি বি। তাহলে আপনার প্রশ্নটার উত্তরটা বড় হবে। সাপোজ যদি এটা অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিলের কবিতা পার্ট সি তে আসে এবং রাইম স্কিম আপনাকে অ্যানালাইসিস করতে বলে বা বিস্তারিতভাবে লিখতে বলে, তাহলে আপনি অবশ্যই প্রশ্নটা লিখলে আপনার প্রশ্নের উত্তরটা বড় হবে এবং লিখতে হবে। আচ্ছা, এই যে দ্য ল্যাম্প এই কবিতাটা হচ্ছে উইলিয়াম ব্লেকের একটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় কবিতা, যাতে হচ্ছে গ্রামীণ যে মেষশাবক আছে, গ্রাম অঞ্চলের যে মেষশাবক গুলো আছে এটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ
আমাদের মেষশাবকের যে জীবন আছে এর সাথে বাইবেলের যে গল্প আছে এটার সাথে মিলিয়ে একটা কবিতা বলা হয়েছে। যদি বলি যে কাব্যিক প্রশ্ন উত্থাপনের মাধ্যমে কবি একটা বালক ও একটি মেষশাবকের সুর বা স্বর ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা রূপে বাস্তবতা তুলে ধরছে। এই কবিতা বা সুরের মাধ্যমে ঈশ্বরের কাছে একটা প্রস্তাবনা ছিল, অর্থাৎ মেষশাবকটি বালকটির সাথে সম্পৃক্ত এবং বালকটি অন্যান্য মানুষের সাথে সম্পৃক্ত। যে মেষশাবকের কথা বলা হয়েছে এটা যেমন জেসাস খ্রিস্টের সাথে সম্পৃক্ত, জেসাস খ্রিস্ট আবার চাইল্ডের সাথে সম্পৃক্ত। ঠিক ওভাবে আবার চাইল্ড হচ্ছে পুরো চাইল্ডটাকে আমরা বলে যে পুরো যে শিশু আছে, ভবিষ্যৎ প্রজন্মের শিশু, এটা সম্পৃক্ত। আমরা যদি বলি আসলে যিনি ক্ষমা করে, শান্তি দেয় এবং ভালোবাসার মতো মহৎ গুণগুলি ধারণ করেন, এই বালক ও মেষশাবকের মতোই, অর্থাৎ এটা অনেকটা সিম্বল যে জেসাস খ্রিস্টকে তুলনা করা হচ্ছে। এরপরে সৃষ্টিকর্তার যে আসল রূপ তা হচ্ছে আমাদের সামনে উন্মোচিত হয়। আমরা সাপোজ ধরে নেন যে আমরা সৃষ্টিকর্তা কি এটা জানি না, আমাদের এই কবিতার মাধ্যমে মেষশাবক এবং শিশুর মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের সাথে পরিচিত করাই দিচ্ছে যে এটা হচ্ছে ঈশ্বর হচ্ছে এমন যিনি খুব সহজে ক্ষমা করেন, আমাদের শান্তি বহন করেন এবং হচ্ছে ভালোবাসার মতো জীবনের সাথে ভালোবাসাটাকে সম্পৃক্ত করে দেন। ইনি হচ্ছে আমাদের জেসাস খ্রিস্ট বা আমাদের ঈশ্বর বা আল্লাহ। এই কবিতাটাই আমরা যদি দেখি, বেশ কিছু ওয়ার্ড মিনিং আমাদের জানা দরকার, বাংলায় হোক বা ইংলিশে। আমরা কবিতাটা দেখি যে লিটল ল্যাম্ব হু মেড দি, অর্থাৎ ছোট্ট যে মেষশাবক আছে, বলছে যে ছোট্ট মেষশাবক তোমার সৃষ্টি করছে কে বা তোমাকে তৈরি করছে কে। দোস্ট দো নো হু মেড দি, অর্থাৎ তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করছে বা তৈরি করছে। গ্যাপ দি লাইফ এন্ড বিট দি ফিট, যে কে অর্থাৎ তোমাকে জীবন দিয়েছে এবং তোমাকে খাওয়ার জন্য যে বিট দ্য ফিট গিভ দ্য লাইফ, অর্থাৎ যে তোমাকে জীবন দিয়েছে এবং খাওয়ার জন্য অনুমতি দিয়েছে। তারপর হচ্ছে স্ট্রিম এন্ড ওভার দ্য মিট, অর্থাৎ ঝর্ণার তীরে যে আমাদের ঝর্ণার তীরে আর মাঠে মাঠে, অর্থাৎ মেষশাবককে উল্লেখ করে দিচ্ছে যে ঝর্ণার তীরে পানি পান করার জন্য যে ঝর্ণার তীর এবং মাঠে মাঠে যে তৃণ বা ঘাস আছে এটা খাওয়ার কথা বলছিল, যে গেভ দ্য লাইফ যে তোমাকে জীবন দিছে এবং খাওয়ার অনুমতি দিছে। তারপর হচ্ছে গেভ দি ক্লোথিং অফ ডিলাইট, এবং শিশুটির মাধ্যমে এখানে বলা হচ্ছে যে দিয়েছে তোমাকে অনেক আনন্দের পোশাক, অর্থাৎ যে উলের কথা বলা হয়েছে, সুতার কথা বলা হয়েছে। এরপরে লাইনটাতে পাবো এই যে সফটেস্ট ক্লোথিং উলি ব্রাইট, অর্থাৎ নরম পোশাক বা পশমি বা উলের যে সুতা আছে এটার মাধ্যমে তৈরি যে নরম পোশাক তা হচ্ছে আনন্দের পোশাক, অর্থাৎ দিয়েছে তোমাকে আনন্দের পোশাক। গেভ দি ক্লোথিং অফ ডিলাইট, দিয়েছে তোমাকে আনন্দের পোশাক। সফটেস্ট ক্লোথিং উলি ব্রাইট, নরম উলের এবং উজ্জ্বল। গেভ দি সাস এ টেন্ডার ভয়েস, এবং দিয়েছে তোমাকে কোমল সুর বা কথা বলার যে কণ্ঠস্বর। মেকিং অল দা ভেলস রিজয়েস, অর্থাৎ আনন্দে মুখরিত করে। মেকিং অল দা ভেলস মানে পাহাড়ের যে উপত্যকা বা পাহাড়ের যে অঞ্চল তার মধ্যে আনন্দে মুখরিত করে, তাদের যে সিনারি বা গ্রাম্য অঞ্চলের যে গ্রামীণ পরিবেশ। অর্থাৎ লিটল ল্যাম্ব হু মেড দি, আবার বলছে যে ছোট্ট মেষশাবক কে তোমাকে সৃষ্টি করছে বা তৈরি করছে। দোস্ট দো নো হু মেড দি, তুমি কি জানো কে তোমাকে সৃজন করছে বা সৃষ্টি করেছে। প্রথম স্ট্যান্জা যদি আমরা বলি তাহলে শেষ, দ্বিতীয় স্ট্যান্জা হচ্ছে লিটল ল্যাম্ব আই উইল টেল দি, অর্থাৎ ছোট্ট মেষশাবক, লিটল ল্যাম্ব ছোট্ট মেষশাবক, আই উইল টেল দি আমি তোমাকে বলবো। লিটল ল্যাম্ব আই উইল টেল দি, ছোট্ট মেষশাবক আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দ্য নেম, অর্থাৎ তোমাকে যে নামে ডাকা হয়। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব,
ও না, হি ইজ কল্ড বাই দ্য নেম, তাকে তোমার নামে ডাকা হয়। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, কারণ তিনি নিজেকে মেষশাবক বলতেন। আমরা যদি প্রথম ইন্ট্রোডাকশন কবিতাটায় দেখি, এখানে স্পিকার যীশু খ্রিস্ট বা চাইল্ড এরা সব নিজেকেই মেষশাবক হিসেবে পরিচিত দিয়েছিল। এটাই বলছিল যে ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, অর্থাৎ তিনি নিজেকে মেষশাবক বলতেন। তারপর যদি দেখি হি ইজ মিক অ্যান্ড হি ইজ মিল্ড, অর্থাৎ তিনি নম্র, তিনি শান্ত। হি বিকেম আ লিটল চাইল্ড, অর্থাৎ তিনি এসেছিল একজন শিশুর মতো। আই এ চাইল্ড অ্যান্ড দো আ ল্যাম্ব, অর্থাৎ একটা শিশু আর তুমি হচ্ছে একটা মেষশাবক। আমি হচ্ছে একজন শিশু আর তুমি হচ্ছে একজন মেষশাবক। উই আর কল্ড বাই দিস নেম, আমাদেরকে তার নামেই ডাকা উচিত। এখানে তার হচ্ছে সিম্বলিজম বা সিম্বলিক ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তার, হিজ। এখানে হিজ হচ্ছে জেসাস খ্রিস্ট। তারপর হচ্ছে লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি, ছোট্ট মেষশাবক স্রষ্টা তোমায় আশীর্বাদ করুক। কবিতাটি কি বোঝা গেছে? আমার একটা প্রশ্ন ছিল, জি। এখানে একটা লাইন আছে হি ইজ মিক অ্যান্ড হি ইজ মিল্ড, হি ওই ইজ লাইনটা মেক অ্যান্ড হি ইজ অ্যান্ড মিল্ড। হি ইজ মিল্ড, এই লাইনটা। আর একটা হচ্ছে এখানে উই আর কল্ড বাই হিজ নেম, এখানে হিতে এইচ বড় হাতের হইছে, হিজে এইচ বড় হাতের হইছে, এটা কেন হওয়ার কারণটা কি? আচ্ছা হিমসেলফ, হি, হিজ, এখানে প্রত্যেকটা এইচ বড় হাতের হইছে মাঝখান আচ্ছা, থেকে। আমি বলি, আপনি আমাকে বলেন এটা জানা আছে কিনা, গট, জিওডি, একটা গট হচ্ছে ছোট হাতের, একটা গট হচ্ছে জিটা হচ্ছে বড় হাতের, কোনটাকে কি মেনশন করবে? কেন আমরা ছোট হাতের জিওডি লিখি, বা কেন কখন আমরা বড় হাতের জিওডি লিখি, এটা কি জানা আছে আপনাদের কারো? আমি সব সময় গডের বড় হাতের জি থেকেই লিখছি, আমি ছোট হাতের জি গড থেকে আমি কখনো লিখিনি, তো বলতে পারি না না, এটা এখন। এটা এটা ঠিক হবে না, কারণ সবসময় বড় হাতের জি হবে না। আচ্ছা, অন্য কেউ বলতে পারবেন, এটা এই বিষয়টা ক্লিয়ার করতে পারবেন? নুরুল আলম ভাই। সেন্টেন্স যখন শুরু হয় তো ডেফিনেটলি আমরা তখন প্রথম ওয়ার্ডটার প্রথম লেটারটা বড় হাতের দিই। তো হ্যাঁ, সেন্টেন্সের মাঝখানে যদি গডটা পড়ে সেক্ষেত্রে আমি ছোট হাতে স্মল লেটারে জি লিখবো, গড। আচ্ছা, এটা তো বেসিক। দীর্ঘ হ্যাঁ না করে এটা আমি বলি, বেসিক, আমি এটার কথা বলতেছি কিন্তু। সেটা হচ্ছে আমরা যদি গ্রামাটিক্যাল হিসেবে লিখতে যাই, তাহলে সেটা হচ্ছে আমরা কোনো ভাইয়া ভার্ব সেন্টেন্সের, বা নাউন এই ক্ষেত্রে এরকম আসবে নাকি, ভার্ব নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ আমি করে? বলি যে এইসব কিছুই আসবে না। আপনি এখানে দেখেন গড, যেটা হচ্ছে বড় হাতের। আমি দেখি যদি কখনো পাই, উদাহরণ আমার মাথায় আসতেছে না। আমি বলি জিওডি যখন বড় হাতের জি লেখা হয় তখন সরাসরি জেসাস খ্রিস্ট, আমাদের ঈশ্বর অথবা আল্লাহ, এনাকে রেফার করা হয় বা এনাকে সরাসরি মেনশন করা হয়। ঠিক যখন আপনি এখানে দেখছেন হি, এই হিটা অবশ্যই এখানে, হ্যাঁ এই লাইনটা বলছেন না? হ্যাঁ, গডকে মেনশন করা হয়েছে। হ্যাঁ, সরাসরি। আর যখন আপনি ছোট হাতের জি ও ডি লিখবেন তখন সরাসরি ওনাকে মেনশন করা বা তুলনা করা হয় না, জাস্ট বলা হয় যে, এখন আমি যদি বলি যে আমাদের ঈশ্বর আছেন, আমি এটা বিশ্বাস করি, তাহলে এখানে কিন্তু সরাসরি মেনশন করা হচ্ছে না। মেনশন করা হচ্ছে কি, তুলনা করা হচ্ছে। যেমন এখানে বলছে যে লিটল ল্যাম্ব গড ব্লেস দি, অথবা হি ইজ মিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে তিনি নম্র। কে নম্র? ঈশ্বর হচ্ছে আমাদের, বা আল্লাহ হচ্ছে আমাদের নম্র, শান্ত, আমাদেরকে ভালোবাসার কথা বলছে। এটাই হচ্ছে ঈশ্বরকে সরাসরি বলা হচ্ছে। যখন আমরা সরাসরি আল্লাহ বা ঈশ্বরকে রেফার করব বা মেনশন করব, তখন অবশ্যই জিটা আমাদের বড় হাতে হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি দেখি ডিওডি গড ভার্সেস জিও, ভাই আমি একটু বলবো। অবশ্যই। হ্যাঁ, আমার মনে হয় যে গড দ্বারা শুধু একজনকে বোঝানো হয়, যিশু খ্রিস্ট বা আল্লাহ এরকম একজনকে বোঝানো হয়, মেনশন করা হয়। আর যখন গড বোঝানো হয় তখন অনেক ঈশ্বরদের মাঝে একজনকে, মানে যে কোনো একজনকে বোঝানো হচ্ছে, ছোট হ্যাঁ হ্যাঁ হাতের জি ও হ্যাঁ, ডি। এটাও বলা যায়। যেমন আপনি সেকেন্ড ইয়ারে এরকম কোনো কবিতা নেই, থার্ড ইয়ারে উঠলেই পাবেন গড অফ গডেস, মানে দেবীর দেবতাদের দেবী বা এরকম কিছু বোঝানো হয়। তো তখন কিন্তু
ছোট হাতের একটা গড অফ গডেস, গডেসটা হচ্ছে ছোট হাতের জি, আর গডটা হচ্ছে আপনার ছোট হাতের জি, কারণ এখানে বড় হাতের জি ব্যবহার করা হচ্ছে না। আচ্ছা দাদা দিচ্ছি, জাস্ট ওয়েট, জাস্ট 2 মিনিট। আপনার আইডি দিয়ে দিব দাদা? দিয়ে দিছি। ওকে, এবার মনে হয় ক্লিয়ার হয়েছে। ভাই ভালো কথা বলছিল, বিষয়টা আমার মাথায় মানে আসতেছে আসতেছে না, এরকম হয় আর কি। আমি একটু অসুস্থ বলা যায়, মাথার ব্যথা প্রচন্ড। ক্লিয়ার হওয়ার কথা বিষয়টা, কেন এখানে হি বড় হাতের হয়েছে বা হিমসেলফের জি ক্ষেত্রে জি। বড় হাতের হচ্ছে। এই কবিতাটা কিন্তু বাংলাটা অবশ্যই ভালো করে বোঝা যাওয়ার কথা বা বুঝতে পারার কথা। ক্লিয়ার কি কবিতাটা, বা কোনো প্রশ্ন আছে এখন এই মুহূর্তে? পরবর্তীতে প্রশ্ন তৈরি হলে অবশ্যই সলভ করবো, যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তার মানে কি আমি ধরে নেবো কারো কোনো প্রশ্ন নাই বা সবাই বুঝছেন? এখানে স্পিকার মূলত এই কবিতাটা বলছে, ঠিক আছে। এখানে লিটল ল্যাম্বের মানে আমি জিনিসটা হচ্ছে চাইল্ডের কথাও বলা হয়েছে, আবার ল্যাম্বের কথাও বলা হয়েছে। এখানে কি দুইজন কি সেম সেম না আলাদা আলাদা? বিষয়টা এরকম ছিল, ইন্ট্রোডাকশন কবিতাটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ ইন্ট্রোডাকশন কবিতাটায় মেঘের মধ্যে, ক্লাউডের হ্যাঁ, মধ্যে একটা একটা বাচ্চা দেখা গেছে, হ্যাঁ বাচ্চা দেখা শিশু। যাচ্ছিল, হ্যাঁ, আর স্পিকার ইনি মেষ শাবক নিয়ে গান বলতেছে। সে দেখছে। কিন্তু হ্যাঁ এক হ্যাঁ। জায়গায় কোথায় জেসাস খ্রিস্ট বা ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, ইনি বলছিল যে এই মেষ শাবক কিন্তু আমি নিজে, এবং যে চাইল্ড দেখা যাচ্ছিল সেটাও উনি নিজেকে রেফার করছে। তার মানে এদিক থেকে দুইজনেই এক। আচ্ছা ঠিক আছে, তার মানে এই দা ল্যাম্প কবিতাটাতেও এই সেম আচ্ছা, জিনিসটাই ধরে আমি রাখছে। সব থেকে কঠিন মানে সহজ একটা কথা বলি, দ্য চাইল্ড ল্যাম্প, এই এখানে কিন্তু মেষ শাবক বলা হয়েছে, অর্থাৎ ছানা, মেষ শাবকের যে ছানা, এইসব কিছু বলা হয়েছে। এটা বলার কারণ হচ্ছে দেখেন, ছোট্ট শিশু বা ছোট্ট কোনো ভেড়ার ছানা বা ছাগল ছানা, এরা কিন্তু অনেক পবিত্র হয় জি। সবসময়। তো এই পবিত্রতার প্রতীক হিসেবে ঈশ্বরকে রেফার করা হচ্ছে, এটাই হচ্ছে আচ্ছা মেইন থিম আচ্ছা বলা আচ্ছা যায়। আচ্ছা। ওকে। আহ ভাইয়া, দালাম কবিতাটিতে কি স্পিকার উইলিয়াম ব্লেক? হ্যাঁ, কবি নিজে এখানে স্পিকার। ভাই স্পিকার চাইল্ড হবে না? না, এখানে মানে এক এক সময় এক এক দিকে রেফার হয় কবিতাগুলোতে, মানে বিশেষ করে সং অফ ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো দেখবেন, এক এক সময় এক এক ভাবে রেফার করতেছে একজন আরেকজনকে। এই জন্য দেখবেন গুলায় ফেলবেন যে এই যে মেষ শাবক এবং চাইল্ডের মধ্যে। আবার উইলিয়াম ব্লেক যখন স্পিকার, ভাই আমি চাইল্ডই পাইছিলাম স্পিকার, এজন্য আর কি জিজ্ঞাসা আমি বলি করলাম। ইন্ট্রোডাকশনে দেখবেন যে চাইল্ড কখন ছিল, যখন স্পিকার হচ্ছে আপনার প্রথম দিকে কি বলতেছিল, গানের সুর তুলতেছিল, তখন শিশুটি কিন্তু বলতেছিল ওনাকে যে এই গান শুনে আমি খুশি, আপনি এই কবিতাগুলা সংরক্ষণ করুন বা লিখে রাখুন কোথাও। তখন কিন্তু স্পিকার হিসেবে চাইল্ড ছিল। এখানে যদি আপনি আপনার ব্রিফ আসে, তাহলে অবশ্যই স্পিকার হিসেবে হ্যাঁ চাইল্ড দিতেই হবে, কারণ পুরো কবিতাটা চাইল্ড থেকে। ঠিক আছে, ভাই এটার সেন্ট্রাল থিমটা আমরা কি বলতে পারি? সেন্ট্রাল থিম হচ্ছে যে এখানে এটাকে নিয়ে আসতে পারি, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মিল্ড। অর্থাৎ আমরা যে একটু আগে বলছিলাম যে যীশু খ্রিস্টের বা জেসাস খ্রিস্টের যে ক্ষমা, শান্তি, ভালোবাসা, মহৎ গুণগুলি, এই থিমটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এভাবে গান বা ইয়ার মাধ্যমে আমাদের এই বিষয়গুলাই শিক্ষা দিচ্ছিল। ভাইয়া আমি তিনটা পাইছিলাম থিম, এক এক জায়গায় মানে এক এক রকম। গড এন্ড আমি বলি, ক্রিয়েট। আমি ফার্স্ট ইয়ারে কিছু পিকচার দিছিলাম, থিম, ইমাজেরি, ফ্রম, তারপর কি ছিল, টোন। এই বিষয়গুলো আপনি আপনার মতো লিখবেন, সবার যে এক হবে তা কিন্তু কখনোই না। যেমন ফার্স্ট ইয়ারে যে কি বলে আপনার উইলিয়াম শেক্সপিয়রের যে প্রথম কবিতাটা ছিল, সেটার মধ্যে এক এক সময় কিন্তু এক এক ভাবে থিম পাওয়া গেছিল। ইনার লাভ, লাভ এন্ড ফ্রেন্ডশিপ। এখন আপনি যেটা লিখতে চান লিখতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা আপনি একটু বলুন, সবার জানা হয়ে যাবে কি ছিল। গড অ্যান্ড ক্রিয়েশন, নেচার, চাইল্ডহুড অ্যান্ড ইনোসেন্স। হ্যাঁ আচ্ছা, আপনার কথা শুনে আমার মনে পড়লো সং অফ ইনোসেন্স আর সং অফ এক্সপিরিয়েন্স, এই দুইটা টপিকের অর্থাৎ এই দুইটা যে খণ্ড আছে এর কবিতাগুলো যদি আপনি থিম কখনো খুঁজে না পান, সরাসরি লিখে দিবেন ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্স, এটাও থিম থিম হিসেবে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন অবশ্যই। জি ভাইয়া বুঝছি। আর একটা লাইন ভাইয়া পাইছিলাম যে ইন দ্য বাইবেল জিসাস খ্রিস্ট ইজ গিভেন দ্য টাইটেল দ্য ল্যাম্ব অফ গড। এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। এটা কি কবিতার মধ্যে বাইরে? না, কবিতার বাইরে, কবিতার বাইরে। আচ্ছা আরেকবার বলেন, আমি শুনি। ইন দ্য বাইবেল জিসাস খ্রিস্ট ইজ গিভেন দ্য টাইটেল দ্য ল্যাম্ব অফ গড। আচ্ছা আমি একটা কথা বলছিলাম যে এখানে মেষশাবক শিশু, এর সাথে আর প্রথমে বলছিলাম যে দ্য ল্যাম্ব কবিতাটা হচ্ছে একটা ধর্মীয় কবিতা বলা যায়। তাতে গ্রামীণ যে মেষশাবক আছে অর্থাৎ মেষশাবক এবং শিশুটির সাথে বাইবেলের গল্প মিশে এটা তৈরি করা হয়েছে বা এই কবিতাটা লেখা হয়েছে। ধন্যবাদ ভাইয়া, বুঝছি। তাহলে আমাদের কি আর কারো কোনো সমস্যা না থাকলে আমরা একটু সামারিটা দেখবো। ভাইয়া এখানে আরেকটা জিনিস না, যে ল্যাম্প যেটা সিম্বল করছে, আমি পেয়েছিলাম ফ্রিডম অ্যান্ড আনকমপ্লিকেটেড জয়। সো এইটা কি আমরা ইনোসেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারবো? ফ্রিডম এন্ড আনকমপ্লিকেটেড জয়। জি যাবে, ইনোসেন্সের ক্ষেত্রে করা যাবে। অর্থাৎ একটু আগে আমি মানে আবার বললাম। ইন্ট্রোডাকশন আমরা যেটা প্রথমে আর কি কবিতা পড়াইছেন সেটা। হুম, মানে মূল যে বিষয়টা সেখানে হচ্ছে ক্ষমা, শান্তি, ভালোবাসা, এই তিনটা রিলেটেড আপনি যাই লিখেন কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমাদের এখানে হচ্ছে, মানে আমাদের মূল থিমটা হচ্ছে যে গডের যে চারিত্রিক যে গুণাবলীটা, তার যে কিছু চারিত্রিক গুণাবলী থাকে, যে ইনোসেন্স, তারপরে হচ্ছে যেটা আপনি বললেন, এরপরে যে এখানে মিক অ্যান্ড মিল্ড, মানে এইটাই হচ্ছে মূল থিম, এটা যে গডের যে গুণাবলীগুলো থাকে সেগুলো। হ্যাঁ আচ্ছা আমি নেক্সটে যাই। আমাদের এই কবিতাটি হচ্ছে একটা পাস্টোরাল পোয়েম, যেটা ইন্ট্রোডাকশনও ছিল সেম, এটা হচ্ছে পাস্টোরাল পোয়েম। আর যদি আরেকটা বিষয় বলি, যে এমন প্রশ্ন আসে যে হাউ ইজ দ্য পোয়েম দ্য ল্যাম্প, মানে এই কবিতাটা কেমন, তাহলে আমরা বলতে পারি যে দ্য ল্যাম্প যে কবিতাটা আছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট পোয়েমস অফ ব্লেক ইন সাবজেক্ট অ্যান্ড স্টাইল। মানে এটাকে কি বলে, গ্র্যান্ড সাবজেক্ট অর্থাৎ সাথে একটা গ্র্যান্ড স্টাইল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ তারপর যদি একটু আগে যিনি কে যেন বলছিল যে এটার স্পিকার কে, এটার ব্রিফ প্রশ্ন আসতে পারে এরকম, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, তাহলে আমরা বলতে পারি যে লিটল চাইল্ড। এর সাথে অ্যাড করতে পারি যে এটা এরকম বলতে পারি যে লিটল চাইল্ড ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। তারপর হচ্ছে হি পুটস চাইল্ড লাইক কোশ্চেন্স হেয়ার, কারণ এখানে আপনার শিশুটি প্রশ্ন করতেছিল যে সুরকার বা সুর তুলতেছিল তাকে। আচ্ছা, আমি আমি একটু বাইরের টপিক একটু বলি, একটা কথা বলতে পারি? জি জি। আচ্ছা, আমাদের ক্লাসটা না 9টার দিকে নিলে ভালো হতো। আচ্ছা আমি আপনি আজকে মনে হয় নতুন নাকি জানি না, আমাদের ক্লাসটা 9টায় ছিল, রবি হ্যাঁ মঙ্গল। হ্যাঁ, গতকালকেও ছিলাম। হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতিবার 9টার দিকে। জাস্ট হ্যাঁ। গতকালকে আমার নিজের পার্সোনাল নেটের সমস্যার কারণে আমার হুম, হুম, আজকে হুম। রিপিট করা হচ্ছে গতকালকে ক্লাস। আচ্ছা, আমি এই জন্যই মনে করছি হয়তো বা আজকে এরপর থেকে 8টায় হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। না রবি মঙ্গল বৃহস্পতি 9টায় হবে, যেমন আগামীকালকে জাস্ট 9টার দিকে আমরা আলোচনা করব। এখন এই জন্য আজকে হ্যাঁ হ্যাঁ আপনাদের হ্যাঁ। একটু চাপ নিতে হবে বা পড়তে হবে, কারণ সামারি ফ্রম এগুলা যদি আমি আজকে শেষ করে দিতে পারি তাহলে আপনারা জাস্ট একবার পড়ে জাস্ট ভাইয়া লিখে জমা করবেন। ওকে। ভাইয়া আটটাই হলে বেটার না? কারণ 10টা বাজে বাসায় সবাই থাকে, ভাইয়া তো সেই টাইমটাতে বসে ক্লাস করাটা একটু প্রবলেম হয়। সো 8টা বাজে আমার মতে বেটার।
আপনার দিকে আসলে 9টাই হলে ভালো হয় আমার মনে হয়, কারণ নামাজ পড়ি আমরা অনেকেই। নামাজ পড়ি ভাইয়া। 9:45 হ্যাঁ, আসলে আচ্ছা, আমি নামাজ বলি পড়ে ইটি আমি করে ফ্রি হয়ে তারপর ক্লাসটা করা যায়। আচ্ছা আমি বলি, কথা হচ্ছে যে 9টা হইলে যদি 9টা হয় তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয়, কারণ আমি সন্ধ্যার পর থেকে ব্যস্ত হয়ে পড়ি, সারাদিন ব্যস্ত থেকে বলা যায়। সন্ধ্যার পর থেকে আসলে 7টা থেকে 8টা পর্যন্ত আমার ক্লাস থাকে। আর শনি সম্ভব এই 3 দিন হচ্ছে 8টা থেকে 9টা পর্যন্ত আমার ক্লাস থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন হচ্ছে যদি 9টায় ক্লাস হলেই ভালো হতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি এই জন্য সমস্যা 9টায় নেই। বলছি, কারণ আমার প্রতিদিনই শুক্রবার বাদে প্রতিদিনই আপনার 7টা থেকে 8:30 পর্যন্ত বা 8:40 বাজে যায় আমার ক্লাস শেষ করতে। সেটা হচ্ছে আমার নিজের ক্যারিয়ারের জন্য আর কি, জাস্ট শুরু করা। আচ্ছা, যদি আমরা শুরু করি, সামারিটা দেখেন একটু। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম, যেহেতু আগামীকালকে আমাদের গতকালকে সমস্যার কারণে আজকে আসা হয়েছে, তাহলে এখানে আমরা যদি আজকে এটা শেষ করতে পারি, তাহলে এই হোমওয়ার্কটা পুরোটা আপনারা যদি কালকে করতে পারেন দিনের মধ্যে, তাহলে আমরা রাতের মধ্যে সমস্যা নিয়ে আলোচনা করব। জাস্ট ব্রিফ গুলা এখানেই রিভিশন হয়ে যাবে। সামারিটা দেখেন একটু। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য কোশ্চেন, লিটল ল্যাম্ব হু মেড থি। The speaker, a child, asks the lamb about its origins, how it came into being. আচ্ছা, আমি এর আগেও বলছিলাম, যেহেতু আজকে অনেকে নতুন আছে, আমি একটা কথা বলি। ইংলিশ পড়তে কিন্তু ভয় লাগে, আমাদের অভ্যস্ত না ইংলিশ পড়ে। আর সবসময় একটা কাজ করি আমরা, ইংলিশ থেকে বাংলা পড়ার চেষ্টা করি। তো আমি বলবো যে প্রথমে যে কোনো একটা ইংলিশ পাইলে জাস্ট রিডিং পড়ে শেষ করুন। বুঝেন আর না বুঝেন, রিডিং পড়ে শেষ করুন। যেমন আমরা যদি সামারিটা পড়ি, একবার পড়বেন, দ্বিতীয়বার দেখবেন যে আপনি এমনি বুঝে গেছেন কি বলছে। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য কোশ্চেন, লিটল ল্যাম্ব হু মেড দি হু মেড দি দ্য স্পিকার আ চাইল্ড The speaker, a child, asks the lamb about its origins, how it came into being, how it acquired its particular manner of feeding, its clothing, wool, its tender voice. In the next stanza, the speaker attempts a riddling answer to his own question. The lamb was made by one who calls himself a lamb, one who resembles in his gentleness both the child and the lamb. The poem ends with the child bestowing a blessing on the lamb. আচ্ছা, এই ইংলিশটা পড়ে কেউ কি মানে এই সামারি কেউ বাংলাটা বলতে পারবেন? মানে পড়ে বুঝতে পারছেন? ভাইয়া আমি লিখে রাখছিলাম, ফার্স্ট স্ট্যান্জায় বলা রুরাল অ্যান্ড ডেসক্রিপটিভ হিসেবে বলা হয়েছে, অ্যান্ড সেকেন্ড স্ট্যান্জায় হচ্ছে focuses on abstract spiritual matters and contains explanation and analogy. এই জন্য আমি বললাম কি, যে যদি ইংলিশটা পড়েন, পুরাটা পড়ে দেখবেন যে আপনার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসবে, আসলে কি বলতে যাচ্ছে, কি বোঝাচ্ছে, আপনারা বুঝে যাবেন। এখন যদি আপনি আরেকবার দেখেন, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য কোশ্চেন, লিটল ল্যাম্ব হু মেড দি, মানে প্রথমে কবিতাটার প্রথমে শুরুর দিকে বলছিল যে দ্য লিটল ল্যাম্ব হু মেড দি, মানে কে ছিল। আমি কবিতাটা যেহেতু পড়ছিলাম অবশ্যই বুঝতে পারার কথা। দ্য স্পিকার আর চাইল্ড, মানে এখানে বক্তা বা স্পিকার হচ্ছে একজন শিশু। আস্কস দ্য ল্যাম্ব, অর্থাৎ মেষ শাবক সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল, হাউ ইট ক্যাম ইনটু বিইং, শুরুর দিকে, হাউ ইট অ্যাকোয়ার্ড ইটস পার্টিকুলার ম্যানার অফ ফিডিং, ক্লোদিং, উল, টেন্ডার ভয়েস, মানে তার কণ্ঠস্বর, পোশাক এবং নরম যে কি বলে উলের যে পোশাক ছিল অথবা সুতার, রেশমি সুতা বলা যায় কিনা, উল মানে পশম বলা যায়, ফিডিং মানে খাওয়ার ব্যাপারে এই যে জিজ্ঞাসাগুলো ছিল আমাদের কবিতার মধ্যে, এই বিষয়গুলোই জাস্ট এখানে এক সেন্টেন্সের মধ্যে রেফার করে দিয়েছে। তারপর দ্বিতীয় যে স্ট্যান্জা ছিল, ইন দ্য নেক্সট স্ট্যান্জা দ্য স্পিকার অ্যাটেম্পটস আ রিডিলিং অ্যান্সার টু হিজ আউন কোশ্চেন, মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিছে। প্রথম স্ট্যান্জায় বলা হচ্ছে এরকম প্রশ্ন করছে, দ্বিতীয় স্ট্যান্জায় উত্তর দেওয়ার চেষ্টা করছে। দ্য ল্যাম্ব ওয়াজ মেড বাই ওয়ান হু কলস হিমসেলফ ল্যাম্ব, অর্থাৎ ঈশ্বর জিসাস খ্রিস্ট নিজেকে একজন মেষশাবক হিসেবে বলছিলেন। ওয়ান হু রিসেম্বলেস ইন হিজ জেন্টেলনেস বোথ দ্য চাইল্ড অ্যান্ড দ্য ল্যাম্ব। ভাইয়া, আপনি চাইলে একটা কথা বলতে পারি আমি? জি, অবশ্যই।
যে এখানে স্টার্টিংটা এমন হয় যে দ্য পয়েন্ট বিগিনস উইথ দ্য কোয়েশ্চেন লিটল লাম হু মেড থি। যদি আমি স্পিকার ধরি সেক্ষেত্রে কিন্তু দ্য পয়েন্ট, আমার যতটুকু মনে হচ্ছে যে উইলিয়াম ব্লেকই স্পিকার, কারণ ওই চাইল্ডকে প্রশ্ন করে যে তুমি কে, বা তোমাকে কে সৃষ্টি করেছে, এরকম কিছু। তো আমার মনে না, হচ্ছে আমি বলে শুনুন, এখানে বিষয়টা এরকম এরকম না। বিষয়টা হচ্ছে শিশুটাই প্রশ্ন করতেছিল মেষ শাবককে। বিষয়টা হচ্ছে এইখানে যে মেষ শাবককে সৃষ্টি করছে কে, সে খায় কি, বা কি পরে, কেমন পোশাক পরে, তার ভয়েস এত সুন্দর কেন, এই বিষয়গুলো এখানে প্রকাশ করতেছিল। আচ্ছা, শিশু যে মেষশাবককে কোশ্চেন গুলো করতেছে এগুলো স্পিকার বলতেছে নাকি? হ্যাঁ, এখানে স্পিকার যেহেতু আমরা, এই যে দেখেন এখানে বলা আছে যে দ্য চাইল্ডকে স্পিকার ধরছি। আর চাইল্ড। হ্যাঁ, হ্যাঁ। চাইল্ডকে ধরছি, ধরে নিলাম যে চাইল্ড, চাইল্ড প্রশ্ন করতেছে, আবার শেষে চাইল্ডে উত্তর দিচ্ছে। ইন দ্য আচ্ছা, নেক্সট স্ট্যান্সা দ্য স্পিকার অ্যাটেম্পটস আ রিডিলিং অ্যান্সার টু হিজ আউন কোশ্চেন, মানে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। বিষয়টা হচ্ছে জি এরকম। জি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে। যেমন দ্য ল্যাম ওয়াজ মেড বাই ওয়ান হু কল হিমসেলফ বা ল্যাম, এখানে স্মরণ করে দিচ্ছে যে জেসাস খ্রিস্ট নিজেকেই মেষশাবক রূপে আহ, নিজেকে চিন্তা করেছিল। ওয়ান হু রিসেম্বলেস ইন হিজ জেন্টলনেস বোথ এ চাইল্ড এন্ড দ্য ল্যাম, মানে উভয়, একজন শিশু এবং ল্যাম, এই দুজন উভয় হিসেবে সে হচ্ছে রেফার বা মেনশন করেছিল। অর্থাৎ দ্য পোয়েম মিন্স সেই ওয়ার্ড, এই ওয়ার্ডটার একটু মিনিং দেখেন, বা কারো জানা থাকলে একটু বলে দিন কি কি মাথায় আসতেছে ওয়ার্ডটা থেকে। জি কোনটা? বেস্ট টাইম, কে যেন বললো, আমি বুঝতে পারিনি। দান, বেস্ট্রিং দান, যে ব্লেসিং দিয়ে দান। হ্যাঁ, আমি ব্লেসিং, সে দান করেছে, সে তার দোয়া দিয়েছে, এটাই বেস্ট্রিং। আর বেস্ট্রিং যেহেতু, সেহেতু আমার মনে হয় ভালোভাবে দোয়া করে দিয়েছে ওই মেষ শাবককে, সেজন্য বেস্ট্রিং ওয়ার্ডটা ইউজ হয়েছে। দান আচ্ছা, করা। আমি এখানে আরেকটা বিষয় বলি। যত কবিতা পড়বেন, সার্চ দিয়ে বা ডিকশনারি থেকে যে ওয়ার্ড মিনিং পাবেন, দেখবেন যে পুরো আলাদা। কারণ কবিতার মিনিং গুলা এই জন্য ডিকশনারি কিন্তু পাওয়া যায়, পোয়েটিক ডিকশনারি বা পোয়েট্রি ডিকশনারি অফ পোয়েট্রি ডিকশনারি পাওয়া যায়। আমাদের অ্যাভেলেবল কিনা আমি জানি না, জাস্ট আমি শুনছিলাম যে আছে, বা দেখছিলাম এক স্যারের কাছে, হয়তো খুঁজলে পাওয়া যাইতে কিন্তু পারে। ভাইয়া তো এখানে যদি আমরা ডিকশনারিতে দেখি, তাহলে বেস্ট টাইম হচ্ছে দান বা, জি বলুন। ভাইয়া ভাইয়া এই যে আমি লাইনটা, ধারণা লাস্ট লাইনটা, করতেছিলাম দ্য আরোপ পয়েম। আমি ধারণা করতেছিলাম আরোপ করা, সো ডিকশনারিতে কেবল দেখলাম আরোপ করাই লেখা আছে। ভাইয়া হ্যাঁ, মানে এখানে আমরা লাস্ট লাইনটা যেটা, সেটা হচ্ছে the poem ends with the child bestowing blessing on lamb। তাহলে এটাতে দানটাই হবে, কারণ সে তার দোয়া বা ব্লেসিংটা দিয়েছে, সেই ক্ষেত্রে আমার মতে দানই হবে। আচ্ছা, আমি বলি, আপনারা বুঝতে পারলে হইলো। আর আমি আর একটা কথা বলি, এই ওয়ার্ড মিনিং গুলা বা ওয়ার্ড গুলা আপনি যখন প্রশ্নের উত্তর লিখবেন পরীক্ষার খাতায়, বা আপনার কাউ বলার সময় বা নিজেকে জানার সময়, এখান থেকে পড়ে হুবহু লেখার দরকার নেই। জাস্ট ট্রাই করবেন, এখান থেকে মাথায় নেবেন, মাথায় নিয়ে পরীক্ষার খাতায় নিজের ভাষায়, নিজের যে সহজ যে ইংলিশটা আপনি জানেন, সেই ইংলিশে লেখার চেষ্টা করবেন। যাতে, সাপোজ আমি বলি, কোনো স্টাডি গাইড থেকে প্রশ্ন মুখস্থ করে বা জানে আপনি যদি লিখেন, সেই প্রশ্নটাতে আপনি মার্ক কম পাবেন। কারণ হচ্ছে স্টাডি গাইডের প্রশ্নের উত্তর টিচারদের হুবহু মাথায় আছে। এমনকি এমন বর্তমান সময়ে যেহেতু অনলাইন নির্ভর হয়ে গেছে সবকিছু, তো এদিক থেকে টিচার গুলাও যেহেতু অনলাইন নির্ভর, টিচার গুলাও এখন সার্চ দিয়ে দেখে কোন প্রশ্নের উত্তরটা কিভাবে অনলাইনে দেওয়া আছে, তাই একবার দেখলে বুঝতে পারে যে এটা এখান থেকে প্রশ্ন নেওয়া বা উত্তরটা নেওয়া। এই জন্য চেষ্টা করবেন উত্তরগুলো নিজের ভাষায় লেখার। আমরা যদি ফর্মটা দেখি, আসলে আমি একটা বিষয় খেয়াল করলাম কেবল, 8টার দিকে মনে হয় নামাজ থাকে অনেকের, বা সবাই নামাজের একটা বিষয় ছিল, আমি খেয়াল করিনি। জি ভাইয়া,
আমি আসলে গ্রুপে মেসেজ দেখলাম যে আমাদের নূর ভাই বলছিল যে মাত্র আসলাম নামাজ থেকে, তো আমি যেহেতু স্ক্রিন শেয়ার করে আছে এই জন্য আমি বুঝতেছিলাম না কে আছে বা কে নাই। আর আপনাদের শুধু কথা শুনতেছি, সবাই কথা বলেও না, সবাই চুপচাপ, অনেকে শুনে আছে যে অনেকে খেয়াল করতেছে যে কি করছে, কি কি করতেছে, এই বিষয়টা খেয়াল করে। আমি প্রথম দিনে বলছিলাম যে আমি যেহেতু মাত্র সেকেন্ড করে থার্ড ইয়ার, যারা ভালো পড়ায় বা এদের মতো পারবো না, তবে আপনাদের অবশ্যই অপিনিয়ন থাকবে। যেমন আমি অনেক চেষ্টা করি, আপনারা যা বলেন আমি শোনার চেষ্টা করি, কারণ আপনি একটা কথা বললে আরেকজন সুবিধা হবে এবং আমার নিজেরও সুবিধা হবে। এমন অনেক কিছু আছে, যেমন চাইল্ড যে এখানে ইয়া ছিল, স্পিকার ছিল, আমার এটা মাথায় ছিল না বলে যায়। এরকম অনেক হয়ে থাকে, তো আপনারা অবশ্যই অপিনিয়ন দিবেন, এতে আপনাদেরও যেমন সুবিধা আমাদেরও সুবিধা। আমি বলতেছি না যে আমি টিচার হিসেবে আপনাদেরকে বলতেছি, আমি জাস্ট আপনাদের ফ্রেন্ড বা ইমিডিয়েট সিনিয়র বড় ভাই হিসেবে চেষ্টা করতেছি যতটুকু পারি বোঝানোর। এই জন্য আমার ভুল হইলে ভুলটা বলবেন। ভাইয়া কোন কলেজ থেকে? আমার কলেজ হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ, আমি ঠাকুরগাঁয়ে থাকি। আর এই গ্রুপে কাজ করতেছি মনে হয় 18-19 সাল থেকে। আমার এই গ্রুপে কাজ করতে যাই অলরেডি মনে হয় 4টা না 5টা আইডি আমার নষ্ট হয়ে গেছে। এই সমস্যাটাই, হয়তো আবার এই আইডিটাও সমস্যা হয় না যে কি জানি না, কারণ এই পোস্ট গুলো আইডি নষ্ট হলে একটা পোস্ট, আমি যে পোস্ট করছি একটা পোস্ট আর থাকবে না, সব পোস্ট নষ্ট হয়ে যায়। আর আইডি গুলো নষ্ট হওয়ার কারণ আপনারা খেয়াল করবেন, কমেন্টের পোস্ট 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 বা কমেন্ট আমরা যে রিপ্লাই করি বা কমেন্ট করি, দেখবেন যে বেশিরভাগ আমরা অ্যাডমিন বা মডারেটর গুলা বাংলায় লেখার চেষ্টা করি। ইংলিশে লিখলে আমি গতদিনও বলছিলাম, সাথে সাথে রিপোর্ট হওয়া শুরু করে, রিপোর্ট হইতে হইতে আমাদের আইডি গুলোই প্রথম দিকে রেড অ্যালার্ট যেমন বলে এরকম ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং দিতে দিতে একটা সময় আইডি গুলো ডিজেবল করে দেয়। আমি অলরেডি 5টা আইডি আমার ডিজেবল হয়ে গেছে এই গ্রুপে কাজ করার জন্য। আসলে আমাদের দেখবেন যে এমনও আছে, ক্লাস চলতেছে এখানে আছে, দেখবেন যে এরকম এরকম এইভাবে পড়াচ্ছে, পড়াইতে পারে না, এরকম দেখবেন যে পোস্ট দিয়ে অন্য গ্রুপে ইয়া করতেছে যে এরকম ওই গ্রুপে ইয়া হচ্ছে। তবে আমি বলি, এই জন্য অপিনিয়ন গুলো আপনাদের আমি দিই, যে ভুল হইলে বলে দেন যে ভাই এটা ভুল হচ্ছে, এটা ঠিক করেন। হ্যাঁ, আমি ঠিক করে নেবো, বাট সবাইরে জানা হচ্ছে। আমি চাচ্ছি আলোচনা করে পড়াশোনা করি আমরা। আমি যতটুকু সময় পারি আপনাদের একসাথে নিয়ে আসে, এই যে আলোচনাটা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ আপনি একাই একাই এখানে আসে যে পড়াটা হচ্ছে, একা একা এভাবে পড়া হবে না বা হয় না যদি আপনার নিজের ইচ্ছা না থাকে। আমি জানি না অনেকে পড়ে, কিন্তু অনেকেই পড়ে না। এই করোনার সময় ইয়া চলতেছে, আসলে হয় কিনা আপনারা ভালো বলতে পারবেন, আমি আমার আমার দিক থেকে বললাম। কি এবার সবাই চুপ হয়ে গেছে? ভাইয়া এতটুকু গাইডলাইনের আসলেই দরকার ছিল। ইংলিশ আসলে মানে অনেক টাফ লাগে, সাবজেক্টটা নিচে অনেক টাফ লাগে আসলেই। তো এতটুকু গাইডলাইন পাইছি, যতটুকু শিখাইতেছেন বা যতটুকু শিখতেছি এই তো কি মনে করবো এনাফ। স্যাররা তো অন্যরকম। হ্যাঁ, আমি এই জন্য বললাম যে আমি যে আপনাদের আজকে যে এখানে বসছি, আমি এটা পূর্বে পড়ার পর্যন্ত সময় পাইনি। আমি জাস্ট 7টার দিকে বসে পুরো লেখাটা আমার আগের আর পোস্ট আমাদের বা তো ক্লাসই হয় না। পিডিএফ থেকে সবখান থেকে পুরো লেখাগুলো এক জায়গায় করছি, এক জায়গায় করে আমি পড়ারও সময় পাইনি। এত মাথা ব্যথা, মানে সারাদিন অঙ্ক করতে আমার দিন চলে গেছিল। তো দিন চলে যায় আমার প্রচন্ড মাথা ব্যথা, এখনো মাথা ব্যথা আছে আমার, তারপরেও যতটুকু পারি। এই জন্য আমি জাস্ট আপনাদের অনুরোধ করব একটাই, যে আপনারাও কন্ট্রিবিউট করেন বিষয়গুলা, যে হ্যাঁ এটা এরকম হবে, এটা এরকম হবে। আমি চাচ্ছি আলোচনা হোক, এই জন্য সবাই চুপ না থেকে দরকার হলে কথা বলেন, একজন একজন করে কথা বলেন, সময় লাগুক। দেখবেন যে আলোচনাতে আপনার পড়াটা এখানে হয়ে গেছে। আপনি যদি আর নাও পড়েন, দেখবেন এই যে আলোচনাটা হচ্ছে এটা মাথায় থাকা যাবে, পরীক্ষা এখান থেকে আপনি উত্তর লিখতে পারবেন। এমনও আছে পড়ালেখা করেন, তো এদের ক্ষেত্রে এই বিষয়টা হবে। আর এই আলোচনার পর যদি আপনি একবার রিভিশন দেন, একবার পড়ে নেন, তাহলে তো আশা করি ভালো হওয়ার কথা। আচ্ছা, দেখি ফর্মটা। দ্য lamb has two stanza is containing 5 rhymed couplets. আচ্ছা, কাপলেটস বিষয়টি কি জানা আছে? হ্যালো, যদি কাপলেটস বিষয়টা আপনাদের জানা থাকে একটু বলেন, আমি তারপর ক্লিয়ার করতেছি।
আচ্ছা, কাপলেটস আমি বাংলায় বলছিলাম যে প্রতিটা লাইন বা ইয়াতে আপনার যুগল হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুইটা দুইটা করে, যেমন এ বি বি এরকম যুগল হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখনই হচ্ছে আপনার কাপলেট বলা হচ্ছে ওটাকে। আমার মনে পড়ছে কিনা জানি না, একটু কবিতা ছিল ফার্স্ট ইয়ারের যে কবিতাটা ছিল, শ্যাল আই কম্পেয়ার দি কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ারের, সেখানে আপনি দেখবেন যে এ বি সি ডি ই এফ জি জি, এই যে লাস্টে জি জিজি আসে। এই জি জিটাই ছিল কাপলেট। অর্থাৎ দুইটা লাইনে রাইম স্কিম যদি একই হয় তখন সেটা কাপলেট হবে। তবে আপনাদের অনুরোধ করবো, যেহেতু আপনারা সময় পাচ্ছেন বা অনেকে এখানে ফার্স্ট ইয়ার থেকে নিউ নিউ সেকেন্ড ইয়ার হয়েছেন, অনেকে আবার সেকেন্ড ইয়ার গ্রুপ থেকে আছে, তো আমি বলবো যে যেহেতু সময় পাচ্ছেন বা সময় আছে, তাই এবিসি বইটা কোনো টিচার পড়াবে না, কেউ পড়াবে না, আপনি নিজে গিয়ে আপনাকে পড়তে হবে। এবিসি বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি শেষ করতে পারেন, আপনার ইংলিশ লিটারেচারে কেউ কখনো আটকাইতে পারবে না, বা আপনি নিজে এত ভালো ইংলিশ লিটারেচার বা লেখার ক্ষেত্রে হোক বা বোঝার ক্ষেত্রে হোক এত ভালো হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আচ্ছা, তারপর দেখি, repetition in the first and last couplet of each stanza makes these lines into a refrain and helps to give the poem its song-like quality. অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা এই যে স্ট্যান্জা গুলো আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাপলেট আছে, দুইটা দুইটা করে লাইন, এই যে স্ট্যান্জার মধ্যে তৈরি হয়েছে লাইনগুলা, এদের মধ্যে আমাদের সং লাইক কোয়ালিটি, অর্থাৎ গানের মতো পুরা কবিতাটা যদি আমরা বাংলা করে দেখি, যেহেতু ইংলিশ থেকে আমাদের ইংলিশে বুঝতে সমস্যা, সুর আসবে না, ইয়া আসবে না, এই জন্য বাংলা করে যদি সুরটা দেখি তাহলে এটা একটা সুরের গানের মতো মনে হবে। The flowing L's and soft vowel sound contribute to this effect and also suggest the blending of a lamp or the lip sync character of a child's chant. আচ্ছা, আমি এটার পর আরেকটা বিষয় নিয়ে যদি কথা বলবো, আপনারা জাস্ট আগামীকাল দিনের মধ্যে অর্থাৎ সন্ধ্যার আগে এই কবিতাটার সামারি ফ্রম কন্টেম্পোরারি দরকার নাই, আমি থিমটা অ্যাড করিনি, আমি থিমটা অ্যাড করে অর্থাৎ পোস্ট করে দিব, যে এই পোস্টটা থেকে আপনারা করে নিজের ভাষায় পারলে ভালো, অথবা যদি অন্য কোনো নেট থেকে বা অনলাইন থেকে হেল্প নিয়ে এটা থেকে নিজের মতো করে সামারি লিখবেন, ফ্রম লিখবেন, থিম লিখবেন। ক্লিয়ার? হ্যালো ভাইয়া, ট্রকিক আর বেসিক ট্রকিক এর ভিতরে পার্থক্য আছে কোনো? বুঝি নাই। বেসিক ট্রকিক মিটারের ক্ষেত্রে বলছি, মানে ফর্মের ক্ষেত্রে তো আসলে ভিতরে মিটারও লেখা যায়, তো হ্যাঁ, সেই মিটার লেখা হিসেবে যায়। ট্রকিক এন্ড বেসিক ট্রকিক এর ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? আসলে আমার এটা জানা নাই, দেখতে হবে। ভাইয়া, ইন্টারনেটে আর কি এই কবিতাটা দেখছিলাম যে মিটার লেখা আছে বেসিক ট্রকিকে, এজন্য জিজ্ঞাসা করলাম। হয়তো থাকতে পারে, আসলে আমি বিষয়টাতে যদিও পড়ছি বা পড়ি নেই, আমি এখন মনে করতে পারতেছি না আর কি। আমি অবশ্যই জানাবো বিষয়টা, যেহেতু আপনি বললেন। আচ্ছা ভাইয়া। আর হোমওয়ার্ক তাহলে বুঝতে পারছেন অবশ্যই, সামারি, থিম, ফ্রম, আমি যে পোস্টটা দিব এই পোস্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে আলাদা আলাদা করে প্রশ্নের মতো লিখবেন। আর পোস্ট করার সময় যে বিষয়টা বললাম অবশ্যই সেটা হচ্ছে যে আপনার অনার্স সেকেন্ড ইয়ার হ্যাশট্যাগ দিয়ে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম, রোমান্টিক পোয়েট্রি বিষয়গুলো লিখলে আমার একটু সুবিধা হয় পোস্টগুলো পাইতে, বা আপনারাও একজনের আরেকজন লেখাগুলো দেখতে পাবেন। যদি আজকের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি অন্য একটা টপিকে যেতে চাই জাস্ট। জি ভাইয়া। আপাতত ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই, যদি থাকে তাহলে অবশ্যই গ্রুপ আছে, গ্রুপে জানাতে পারেন, অথবা হচ্ছে যে কোনো ভাবে আমার কাছে প্রশ্ন পৌঁছাইলে আমি চেষ্টা করবো, নিজে না জানলে নেটের সহায়তা হোক বা আমার টিচারের সহায়তা হোক জানার চেষ্টা করবো। আচ্ছা, নুর আলম ভাই কি আছেন আমাদের সাথে? আমি গতদিন বলছিলাম, গত কালকে মনে হয়, যে স্পোকেন ইংলিশের আমার কাছে আমি একটা কোর্স করছিলাম, সেখানকার কিছু পিডিএফ আছে,
সেগুলা থেকে যদি আমরা জাস্ট সবাই মিলে আলোচনা করে পড়ি